মানুষের হাঁটা ফিরে এলাম বিরতির পর এবং আলোচনায় ফিরবো। আমি সুদীপদার কাছে যাবো প্রথমে, যেখানে আবু তাহের খান মুর্শিদাবাদের দিকে যদি নজর রাখি, তিনি অসুস্থ, খুব যে কেন্দ্রে গিয়েছেন তা কিন্তু নয়। সেক্ষেত্রে এই বাম কংগ্রেস জোটের একটা সেটাও সামনে এসেছে, যেখানে সেলিম এবং অধীর তারা জোট করেছেন। তারা অধীর রঞ্জন চৌধুরী কোনোভাবে তিনি কিন্তু মরিয়া হয়ে উঠেছেন মোহাম্মদ সেলিমকে জেতানোর জন্য। সেক্ষেত্রে তৃণমূল কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে মুর্শিদাবাদে? আমি প্রথমেই বলি যে অধীর রঞ্জন চৌধুরী কাকে জেতাবেন সেটা পরের কথা। উনি আগে নিজে বহরমপুরে জিতে আসুন, পরে অন্যকে জেতানোর দায়িত্ব নেবেন। আর 2 নম্বর, আপনি যেটা বললেন যে উনি কেন্দ্রে যাননি, নয়, কেন্দ্রে উনি প্রচারে কম গেছেন। তার কারণ মাস 4 আগে উনি অসুস্থ হয়েছিলেন। এমনি সাধারণত আবু তাহের খান বহরমপুর মুর্শিদাবাদে পপুলার লিডার, তিনি মানুষের সঙ্গে তার সংযোগ আছে। অন্যদিকে আপনি যদি দেখেন বাম কংগ্রেসের কথা যেটা আপনি বলছেন যে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা, আমার মনে হয় আপনি মোহাম্মদ সেলিমের ইতিহাসটা 2019 সাল থেকে যদি দেখেন, 2019 সালে উনি রায়গঞ্জে হেরেছেন, 2021 সালে হুগলি জেলার চণ্ডীতলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারপরে আজকে আবার তিনি চলে গেছেন মুর্শিদাবাদে। অর্থাৎ আমরা যেটা বিজেপির ক্ষেত্রে বলে থাকি যে ভোটের সময় উড়ে আসা পরিযায়ী পাখিদের মতো যে নির্বাচন, এটা কিন্তু মুর্শিদাবাদের মানুষ দেখছে যে উনি পরিযায়ী পাখির মতো নির্বাচনের সময় ভোটের আগে উড়ে এসেছেন, ভোটের পরে আবার চলেও যাবেন। এবার সাধারণ মানুষের কথা নিয়ে উনি যে কথা বলবেন সে অবকাশ ওনার নেই। আর আজকে সকাল থেকে যে গলা ধাক্কা ঘাড় ধাক্কার ভিডিও দেখছিলাম মোহাম্মদ সেলিমের, সেটা দেখে আমার মনে হচ্ছে মোড়ে ভূত হয়ে যাওয়ার সিপিএমের ঘাড় মটকানো গলা টেপার অভ্যেসটা এখনও যায়নি। মোহাম্মদ সেলিম সেটা আবার দেখিয়ে দিলেন। বরং তুলনায় সিপিএমের আমাদের প্রজন্মের নেতারা, যারা কার্যত সিপিএমকে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ করে মানুষের সামনে তুলে ধরতে চাইছে আর কি, নতুন করে সিপিএমকে দেখানোর চেষ্টা করছে, সেখানে যতদিন না এই মোহাম্মদ সেলিমরা বিনয় কোঙার জাতীয় মানসিকতা থেকে, অনিল বসু জাতীয় মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারবে, ততদিন বাংলায় তার যে প্রাসঙ্গিকতা সিপিএমের, আমার মনে হয় সিপিএমের লড়াইটা এখন অস্তিত্ব বাঁচিয়ে রাখবার লড়াই। সিপিএমের লড়াই এখনো পর্যন্ত অস্তিত্ব নেই। কোথায় কতটা প্রাসঙ্গিক হয়ে উঠতে পেরেছে মানুষের কাছে সিপিএম? আমি প্রথমেই বলার সময় বললাম যে যার রেজাল্ট বেরোবে সেটা তো 4 তারিখ দেখা যাবে। আর সিপিএমের অস্তিত্ব আছে কি নেই সেটা তো দেখাই যাচ্ছে। এখনও সিপিএমই হলো বাংলার প্রধান বিরোধী। 0 আসন হতে পারে, কিন্তু যদি মানুষের জন্য লড়ে থাকে, মানুষের কথা দিয়ে যদি লড়ে থাকে, তাহলে একদমভাবে সিপিএম। আর এই যে বলছে না যে বিভিন্ন নাম বললো, যে তৃণমূলের মতো তো আমরা হতে পারবো না, এত দুর্নীতিগ্রস্ত, প্রত্যেকটা বিষয় চোর, অর্ধেক নেতা জেলে। এই যে পরিযায়ী বলছেন, মমতা ব্যানার্জি ভোট এলে বলেন 42টা কেন্দ্রে আমি প্রার্থী, আর তার নেতা মন্ত্রীরা জেলে চলে যান, তিনি বলেন আমি কিছু জানি না, তারা সব সাধু। কিন্তু যে প্রশ্নটা বারবার তোলা হচ্ছে যে কি তোলা হবে, সেলিম তিনি মুর্শিদাবাদে এলেন কেন? তার যে সিট ছিল, এটা তো ভারতবর্ষের কোনো রকম বিষয় নেই। নরেন্দ্র মোদী কোথায় লড়তে যাচ্ছেন? মুর্শিদাবাদে সেখানে এলেন নরেন্দ্র মোদী। ইউসুফ পাঠানকে তৃণমূল কেন নিয়ে এলো বাংলায় ভোট লড়তে? কে কোথা দিয়ে লড়বে, কিভাবে লড়বে, তার আলাদা বিষয় আছে। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যে কেউ লড়তে পারে, সংবিধান অধিকার দিয়েছে। সেখানে কি তাহলে মমতা ব্যানার্জি কেন বলে আমি 42খানা কেন্দ্রের প্রার্থী? তারপর যখন তার নেতা মন্ত্রীরা অর্ধেক, জবে থেকে 11 সালের পর থেকে কতগুলো নেতা মন্ত্রী জেলে গেছে, তাহলে তার দায়ভার মমতা ব্যানার্জি নিচ্ছে না কেন? এই যে এতগুলো এসএসসি যে চাকরি চলে গেছে, মমতা ব্যানার্জি অন্যের, এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী যে এত বড় দুর্নীতি তার সরকার করেছে, সেই সরকারের দায়ভার অন্য লোকের কাজে চালাচ্ছে, বিজেপির কাজে চালাচ্ছে, সিপিএম এর কাজে চাপাচ্ছে, নিজে পদত্যাগ করছে না। তার তো প্রথম পদত্যাগ করা উচিত। সুদীপদা, তার শিক্ষামন্ত্রী পুরো শিক্ষা দপ্তরটা তার জেলে। আমি প্রথমেই বলি যে এই যে দায়িত্ব নেওয়ার কথা বলছেন, সাইবাড়িতে কংগ্রেস করবার অপরাধে যে মাসে সাইবাড়ি যখন হয়েছে তখন কংগ্রেস আপনি বলার সময় আপনি আনইন্টারাপ্টেড, এখন সেই সাইবাড়ি আমি বলার পরে আপনি বলবেন, সেই না ইতিহাস তো ভুলে গেলে চলবে না। কংগ্রেস করবার অপরাধে কেন্দুয়াতে হাওড়ায় যে হাতের কবজিটা কেটে নেওয়া হয়েছিল, তখন সেই কর্মীরা বুঝতে পারেনি যে এই কংগ্রেস দলটা এই সিপিএম এর কাস্তে হাতুড়ি তারার কাছে এইভাবে আত্মসমর্পণ করতে পারে। এখনও যারা এই নির্বাচন চলছে, মুর্শিদাবাদের মানুষ, জঙ্গিপুরের মানুষ, মালদা উত্তর দক্ষিণের মানুষ, তারা প্রকৃত কংগ্রেস কি সেটা চিনতে পেরেছেন। সুতরাং সিপিএম এই যে বলছে না যে আমরা প্রধান বিরোধী দল, বামপন্থীদের এই যে একটা ইউটোপিয়ান চিন্তাধারা, এই ইউটোপিয়ার মধ্যে ওরা থাকুক, এই ইউটোপিয়া শুনতে ভালো লাগে, ওদের বক্তব্যের মধ্যে তৃণমূলের যেমন চুরি করতে ভালো লাগে, দুর্নীতি করতে ভালো লাগে, তার একটা অবকাশ থাকে, মানুষ এগুলো শোনে, কিন্তু ভোটে প্রতিফলিত হয় না। কিছু আমি আবার বলছি, শুধুমাত্র লুট করে। আমি বলছি 4 জুন যখন নির্বাচনের ফলাফল বেরোবে, এই একই রকমভাবে 2016 সালে আমরা দেখেছিলাম বেশ কিছু সংবাদপত্র পত্রিকার সাহায্য নিয়ে বামফ্রন্ট মন্ত্রিসভা তৈরি করে ফেলেছিল।
সুতরাং কুঁজোর তো ইচ্ছে হয় চিত হয়ে শোবার, তা সিপিএম আছে ঠিক আছে, ওরা বলছে বলুক না। বাংলায় এখনো সিপিএম এর পতাকা ওড়ে, কংগ্রেসের পতাকা ওড়ে, ওরা আসাম ত্রিপুরায় যাক, দেখুক কিভাবে লেনিনের মূর্তি ভাঙা হয়েছে, পেরিয়ারের মূর্তি ভাঙা হয়েছে। বাংলায় এখনো সিপিএম এর পার্টি অফিসগুলো খোলা আছে, তার কারণ 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমরা একদিনে বদলা নয়, কতগুলো বদল চাই। পার্টি অফিস জ্বালিয়েছিল তৃণমূল, আমরাও মনে রেখেছি। তৃণমূল এখানে 34 বার তৃণমূল কংগ্রেস এখানে বিরোধিতা করে গেছে, তাদের পতাকা উড়েছিল, সেটা ভুলে CPM গেছে তৃণমূল। তৃণমূলের 34 বছর বয়স হয়নি এখন। 34 বছর বয়স হয়নি, তখন তারা তো কংগ্রেসের সাথে ছিল। আজকে CPM তারা যখন কংগ্রেসকে 10 বছর মারছে। ছিল, তখন পঞ্চায়েত সেই 10 নির্বাচনে বছরে প্রথম কেন্দ্র- শহীদ হয়েছিল কংগ্রেসের কেন্দ্র লোক, হাত কারা কেটেছিল। মেরেছিল? তৃণমূল। আর এইসব কথা বলে লাভ নেই। জাপিতে গণহত্যা করেছিলে, বিজন সেতুর ধারে আনন্দবাজারে 2011 সালে হয়েছিল তৃণমূল CPM। ক্ষমতা এসেছে, তারপরে তো এই কেসগুলো নিয়ে অনেক টাকা মমতা ব্যানার্জি ফাইল দেখিয়েছে, আনন্দবাজারে- আরে তখন এই আনন্দবাজার media ছিল না। ফাইলমারি পরিচাবি এগুলো নিয়ে আর তখন বলে লাভ media নেই ছিল ভাই। না। শোনো, তোমরা প্রমাণ করো না, 2006 সালে তোমরা তো media এতগুলো ছিল। প্রমাণ করো না, প্রমাণ সিঙ্গুরের করো। ঘটনা দিয়ে সিপিএম এর সামনে লোকেদের এসছে। জেলে ভরো, আমরা তো প্রত্যেকটা দিয়ে বলছি তোমরা প্রমাণ কাকে করো। জেলে ভরবে? তোমরা 2011 অনিল সালে বসুকে থেকে কি করে জেলে ভরবো? প্রত্যেকটা নিরুপম সেনকে কি করে জেলে কেন ভরবে? ভরবে? বেঁচে ছিল না? নিরুপম 2011 সালে জেলে বেঁচে ছিল ভরবে? না? মারা গেছে কবে অনিল নিরুপম বসুকে সেন? কিভাবে জেলে ভরবে? কেন বেঁচে নেই এখনো? আমরা দিনের পর দিন এখনো আপনার চ্যানেলে আপনার দলের নেতা, আমি নাম করে বলছি, সুজন চক্রবর্তীর পরিবারের 8 জনের আরে নাম জেলে বলে ভরো না দেবো। ভাই, কেন তোমরা জেলে তো ভরবো? কেন জেলে আমি ভরবে? বলছি, তার মানে সুজন কেস করো না, চক্রবর্তীকে বলুন কেস করো, মাননীয় কেস মামলা করো, করতে। কেস করো, তোমরা কেস মাননীয়- করো, আরে তোমরা আমরা কেস বলছি করো। নিয়োগের পদ্ধতি বলুন। এইসব বাজে কথা বলে লাভ আছে? SSC তৈরি হয়েছিল কত তোমরা ওই যে সালে? তোমাদের প্রত্যেকটা অর্ধেক SSC জেলে গেছে, তৈরি হয়েছিল অর্ধেক কত মোদির সালে? সাথে তার সেটিং আগে করে বাঁচতে নিয়োগ পারবে না পদ্ধতি ভাই, কি? সবাই তার তোমরা আগে জেলে যাবে। নিয়োগের পদ্ধতি কি? প্রত্যেকটা জায়গায় জেলে যাবে। পদ্ধতি আমি তোমরা এই তখন আন্দোলন আচ্ছা করোনি জায়গায় কেন? যেতে চাইছি তখন না। যায়নি, তৃণমূল কংগ্রেসের আমি লোকেরা কাজ আমি করছে না, CPM কে বলতে ওই দিচ্ছি। জন্যই তো বললাম CPM বলুক, CPM কে বলতে দিতে CPM হয় না, যত CPM বলবে এমনিই বলবে। তৃণমূলের ভোট তত বাড়বে। ওটা তো CPM বিষয় বলুক। নয়, তৃণমূলের ভোট আর বাড়বে না, এটাই হলো সবথেকে বড় কথা। মণিকাঞ্চন দা, এই বিষয়ে কি বলবেন যে মুর্শিদাবাদে বিজেপির অবস্থান কোথায় রয়েছে? কারণ আমরা জানি যে যেখানে একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, ধর্মনিরপেক্ষ ভোটের একটা অবস্থান রয়েছে, গৌরী শঙ্কর ঘোষ তিনি কতটা মানুষের কাছে পৌঁছতে পেরেছেন? দেখুন, আমরা তো সেটাই বলছি যে পল্লব অনেকক্ষণ বলল যে ধর্মনিরপেক্ষতা মানে কি। ধর্মনিরপেক্ষতা মানে আমার দুর্গা মণ্ডপ থেকে আজানের সুর বেরোবে, মসজিদ থেকে মহালয়ের গান শোনা যাবে, এটাই তো ধর্মনিরপেক্ষতার সুর বলে। একতরফা তো ধর্মনিরপেক্ষতা হয় না। যেখানে তোমার মুসলিম অধ্যুষিত এরিয়া, সেখানে তোমাকে মুসলিম ক্যান্ডিডেটই দাঁড় করাতে হবে। এই যুক্তিতেই তো মোহাম্মদ সেলিম গিয়ে ওখানে দাঁড়িয়েছে না। আজকে আপনি বলুন তো, যারা ধর্মনিরপেক্ষতার ঠিকাদারি নিয়ে বসে রয়েছে, তারা স্বাধীনতার পর থেকে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলা লোকসভা থেকে একটা অমুসলিম প্রার্থীকে জেতাতে পারলেন না। কিসের ধর্মনিরপেক্ষতা? এটা তো দেখানো ধর্ম, লোক দেখানো ধর্মনিরপেক্ষতা। এটার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। না, এটার জন্যই তো ধর্মনিরপেক্ষতা হলো এটা, যে কে কি খাচ্ছে সেটা আপনার বেলায় আমি বলিনি, আপনি বেকার বলে এখানে বলে তো ভোট বাড়বে না আপনাদের। বেকার ভোট এসব বাড়বে কি চিৎকার বাড়বে করে না লাভ সেটা কি? দেখা ভোট যাবে। বাড়বে না। আপনি যে তৃণমূল কংগ্রেসের সাথে এই যে আপনারা একটা সেটিং তত্ত্ব সবসময় কিছু বললেই সেটিং তত্ত্ব দেন, আপনারা বলুন না 2021-এ, এক মিনিট পল্লব, 1 মিনিট, 2021-এ নো ভোট টু বিজেপি করে আপনারা তো টিএমসির সুবিধা করে দিলেন। আমরা করেছি, নো ভোট টু টিএমসি আমরা করেছিলাম। হ্যাঁ, আপনি অনেক কথা বলেন, কমিউনিস্টরা করে রেখেছিল। আপনি বলে লাভ নেই দাদা, জানেনই দাদা না, প্লিজ প্লিজ জানেনই প্লিজ, না। আপনার সময় আমি বলিনি, আপনিও যে ভুলভাল কথা আপনি বলছেন, আপনি সেখানে যে কি বলবো না। তথ্য দিয়েছেন আমরা দেখছি, টিভিতে ক্যামেরায় লোকে দেখছে। হ্যাঁ, দেখুক। সুতরাং আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, 2016-তে আমরা হাত মেলালাম, মন্ত্রিসভা তৈরি করে দিলাম, আবার 2019-এ গিয়ে আলাদা হয়ে গেলাম, আবার 2021-এ এক হয়ে গেলাম। এই যে কাছাকাছি আসা, পাশাপাশি আসা, ভালোবাসার খেলা, এই খেলা থেকে মানুষ বিভ্রান্তি থেকে দূরে সরে গেছে। আমি একদম লিখিতভাবে দিয়ে যেতে পারি যে সিট পাওয়া তো দূরের কথা, ভোট পার্সেন্টেজে এইবার সিপিএম কোথায় যায় সেটা একমাত্র দেখার মতো। আর এটা অবশ্যই আমিও একজন বিজেপির কার্যকর্তা হিসাবে বলছি যে বিরোধী দল উঠে আসুক, কিন্তু তা বলে সিপিএম যে উঠে আসবে এই গ্যারান্টি সিপিএমের লোকেরাও জানে যে আমাদের উঠে আসা দূরস্ত, কোনোদিনই আমরা আর পশ্চিমবাংলার মাটিতে আসতে পারি। আর লাস্টলি একটা কথা বলছি, আর আপনারা যদি এতই ভালো কাজ করে থাকেন, বিজেপিও তো দীর্ঘদিন ধরে একটা রাজ্যে আছে প্রায় 30 বছর ধরে, তাদের তো এরকম হারা জেতা লেগে থাকে। কংগ্রেসের সাথে আমাদের পার্সেন্টেজের খুব ডিফার থাকে না, কিন্তু ঘর ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় না। আসবো মণিকাঞ্চন দা, আসবো আলোচনায়। তবে মুর্শিদাবাদ থেকে বেরিয়ে জঙ্গিপুরের দিকে নজর রাখবো। এবার জঙ্গিপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, তুমি সকাল থেকে জঙ্গিপুরে রয়েছে এবং বিস্তারিত খবর সেখানকার দিচ্ছ। তবে এই মুহূর্তে জঙ্গিপুরের পরিস্থিতি কি অনেকটাই সময় চলে গিয়েছে, কি দেখা যাচ্ছে? দেখো, জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর যে এখনো পর্যন্ত প্রায় 65% কাছাকাছি ভোট পড়েছে। সকালে
বেশ ঠান্ডা আবহাওয়া ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেমন রাজনৈতিক উত্তাপ বেড়েছে তেমনি কিন্তু রোদের তাপও বেড়েছে। সেই জায়গাতে নির্বাচন সকাল থেকে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা জঙ্গিপুর লোকসভার বিভিন্ন জায়গাতে ঘটেছে। কখনো নবগ্রাম, কখনো রঘুনাথগঞ্জ এবং কখনো দেখা গেছে যে খড়গ্রাম, বিভিন্ন জায়গাতেই কিন্তু বারবার বিতর্কে জড়িয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী ধনঞ্জয় ঘোষ। তিনি কোথাও তৃণমূল কর্মীদের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন এবং কোথাও তিনি অবস্থানে বসেছেন। তার বারবার যেটা অভিযোগ ছিল যে বিভিন্ন জায়গায় নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, কোথাও তাদের বুথের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, কোথাও তাদের বুথের এজেন্টকে বার করে দেওয়া হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খলিলুর রহমান কিছুক্ষণ আগে জানিয়েছেন যে কোথাও কোনো অভিযোগ নেই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে সহাবস্থান করেই তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তারা সারা বছর মানুষের সঙ্গে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রতিটি পরিবারের কাছে পৌঁছায়, সেই জন্য ভোটকে প্রভাবিত করা তাদের কোনো প্রয়োজন নেই। এবং দেখো ধনঞ্জয় ঘোষ সকালে যেভাবে বারবার বিতর্কে জড়িয়ে পড়ছিলেন, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও কিন্তু সেই প্রবণতা বেশ কিছুটা কমেছে। কয়েকটি জায়গাতে তিনি তৃণমূল কর্মীদের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন এবং তিনি সকালে কলকাতা টিভিতে যে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে তিনি যেভাবে বেশ বিতর্কিত মন্তব্য করেছেন তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটিকে তারা হাতিয়ার করেছেন। যেভাবে তারা কোচবিহারের একটি ঘটনাকে তুলে ধরেছেন যে কোচবিহারে গতবারে যে 2021 নির্বাচন হয়েছিল সেখানে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার কথাই কিন্তু আজকে ধনঞ্জয় ঘোষের মুখে শোনা গেছে। তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কথা বলেছেন, তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস অভিযোগ জানিয়েছেন। তো হ্যাঁ দেবজ্যোতি, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি শান্তিপূর্ণ দেখছো নির্বাচন? সকাল থেকে এই যে এখন প্রায় 4টে বাজতে চললো, শান্তিপূর্ণ চলেছে নির্বাচন জঙ্গিপুরে? দেখো দুপুরের পর থেকে কিন্তু নির্বাচন জঙ্গিপুরের বিস্তীর্ণ এলাকায় শান্তিপূর্ণ হচ্ছে। তবে শান্তিপূর্ণ সহাবস্থানের ছবিও কিন্তু বহু জায়গাতে ফুটে উঠেছে। সেখানে সমস্ত রাজনৈতিক দল একই সঙ্গে বসে তারা খাবার ভাগ করে খাচ্ছেন, সেই ছবিও কিন্তু জঙ্গিপুর লোকসভার বিভিন্ন জায়গায় ধরা পড়েছে। দেখো সংখ্যালঘু অধ্যুষিত এই জঙ্গিপুর লোকসভায় গতবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান জয়লাভ করেছিলেন। এখানে 14টি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানের সঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ধনঞ্জয় ঘোষ এবং কংগ্রেস এবং সিপিএম জোটের যে প্রার্থী রয়েছেন মুর্তাজা হোসেন এবং তাদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু সকালের কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখনো পর্যন্ত নির্বিঘ্নেই ভোট গ্রহণ চলছে। একেবারে ধন্যবাদ দেবজ্যোতি। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন জঙ্গিপুর থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আলোচনায় ফিরবো এবং আরো বিস্তারিত খবর নিয়ে ফিরবো, তবে এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতির। সঙ্গে থাকুন।